তো এইচএসসি 25 ব্যাচের যারা আছো তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে অ্যান্ড তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট যে যাই করো না কেন একটা বিষয়ে দেখা গেছে সবাই খুব মানে সমস্যায় পড়তেছো, সেটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে। তো অনেকেরই অবস্থা এখন এরকম যে সেকেন্ড ইয়ারও খুব বেশি পড়তে পারো না, আর ফার্স্ট ইয়ারে যা পড়ছো সেগুলো সব কিছু বুইলা। এখন অনেকেই পরামর্শ চাইতেছিল যে ভাই কেমিস্ট্রিটাকে কেমনে গুছানো যায় অল্প সময়ের মধ্যে, কেমনে ভালো মার্ক তোলা যায় এই কম সময়ের মধ্যে। যারা একদম কিছুই পড়ি নাই তারাও আসলে কেমনে লাস্ট কয়েকদিন পড়লে একটা বেটার মার্ক আমরা ক্যারি করতে পারবো, যদি এইটা সম্পর্কে কোনো কিছু বলতেন। তো আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো। আমি একদম ডিটেইলসে সব কিছু তোমাদের বলবো যে তোমরা কি পড়বা, কোন টপিক পড়বা, কই থেকে পড়বা, কেমনে পড়বা অ্যান্ড কেমনে পড়াটাকে ইজিলি গুছায় আনবা। ভিডিওটা একটু লম্বা হবে, বাট ভিডিওটা পুরোটা দেখবা, তাহলে কেমিস্ট্রি নিয়ে তোমার আর কোনো কোশ্চেন থাকবে না। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো চলো শুরু করি। যে আমি ধরে নিতেছি তোমরা এই 1.5 বছর কাটাইছো, বাট কেমিস্ট্রি কিছুই পারো না, ঠিক আছে? যা পড়ছো সব কিছু বুইলা, এখন সব কিছুই নতুন নতুন লাগে। তো আমাদের সামনে সময় আছে মাত্র 90 দিন। এই 90 দিনে আমরা খুব বেশি কিছু পড়তে পারবো না, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমরা পড়বো। বাট তাড়াতাড়ি আমাদের টার্গেট থাকবে ইম্পর্টেন্ট জিনিসগুলো দ্রুত শেষ করে দেন, যে কয়বার পারি যতবার সম্ভব আমরা রিভিশন করব, ঠিক আছে? আমি বলতেছি খুব ছোট করে নিয়ে আসছি এখানে, এর মধ্যে থেকে তুমি সব কোশ্চেন পাবা অ্যান্ড গ্যারান্টি দিতেছি যদি এই জিনিসগুলো শেষ করে যেতে পারো 95 তুমি অনায়াসে পাবা, ঠিক আছে? 95 তুমি অনায়াসে পাওয়া যাবা। তাহলে চলো প্রথমে আমরা দেখানি, ফার্স্ট পেপার দিয়ে শুরু করতেছি। প্রথমে আমরা দেখানি যে হচ্ছে আমাদের কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে কয়টা আসে, ঠিক আছে? তো প্রথমে তো দেখো আমাদের যে চ্যাপ্টার 2 আছে, আমাদের যে চ্যাপ্টার 2 আছে সেই গুণগত রসায়ন থেকে কোশ্চেন আসে মোটামুটি 2টা তো থাকেই মাস্ট, কখনো কখনো 3টা, ঠিক আছে? কখনো কখনো 3টা, 2টা মাস্ট থাকে, বাট কখনো কখনো 3টাও থাকে। দেন হচ্ছে তোমার আমাদের যে 3 নাম্বার চ্যাপ্টার আছে, অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটা, সেইখান থেকে 2টা কোশ্চেন মাস্ট থাকে অ্যান্ড এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কেসে 3টা কোশ্চেন থাকে, ঠিক আছে? অর্থাৎ যদি এই চ্যাপ্টার থেকে 3টা থাকে তাহলে এখান থেকে 2টা আসবে, যদি এই চ্যাপ্টার থেকে 2টা থাকে এইখান থেকে 3টা আসবে। মোদ্দা কথা হচ্ছে এইটা। দেন হচ্ছে আমাদের যে চ্যাপ্টার 4 অর্থাৎ বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে 2টার বেশি কোশ্চেন কখনোই আসে না। এই হচ্ছে আমার কম্বিনেশন, ঠিক আছে? এই হচ্ছে আমার কম্বিনেশন, ওকে? আর হচ্ছে আমাদের যে চ্যাপ্টার 5 সেইখান থেকে, অর্থাৎ এই যে কর্মমুখী রসায়ন থেকে শুধুমাত্র ভিনেগার এই পার্টটাই আসছে লিখছি, ঠিক আছে? 2-1টা ছোটখাটো কোশ্চেন, যে খাবার সংরক্ষণে প্রিজারভেটিভ কেন ইউজ করা হয়, তারপর হচ্ছে তোমার কি জানো খাবার খোলা কেন রাখতে হয়, এরকম হাবিজাবি কিছু কোশ্চেন এইটুকি জাস্ট কখতেই আসে, এর বাইরে তেমন কিছু আসে না। তো আমাদের মেইন টার্গেট থাকবে যে 2 নাম্বার চ্যাপ্টারটা ভালো মতো করা, যাতে এখান থেকে 2টা বা 3টা আসুক। 3টা আসলে তো এখান থেকে মনে করো তোমার জন্য ভালো, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা ইজি, 3টা আসলে এখান থেকে ভালো। তাও যদি 2টা আসে 2টাই যেন আমি পারি। যে পর্যাবৃত্ত ধর্ম থেকে 3টার মধ্যে থেকে 1টা বা 2টা কোশ্চেন তুমি ইজিলি পারবা, এতে কোনো সমস্যা নেই। তাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টার একদম সিম্পল, একদম ছোট চ্যাপ্টার, মানে গুছায় নিয়ে আসি। ছোট চ্যাপ্টার তো বড়, বাট পড়তে হবে খুব বেশি জিনিস না, একদম গুছায় দিব এখানে। ওই কটা জিনিস পড়লে তুমি সবই কমন পাওয়া যাবে, মানে 5টা সৃজনশীল না, তুমি 7টাই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? এমন হতে পারে তুমি 8টাই অ্যান্সার করতে পারবা যদি ঠিকঠাক মতো পড়া যাও, মানে আমাদের টার্গেট হচ্ছে মেনলি 5টা। এবার চলো আমরা প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করি। গুণগত রসায়ন কি কি জিনিস পড়বো একদম ছোট করে দিব, একদম সবকিছু গুছায় ছোট করে দিব, ঠিক আছে? এর বাইরে একটা কিছু আসবে না, বোথ এমসিকিউ বোথ হচ্ছে তোমার রিটেন। প্রথমে আসো দেখি আমাদের প্রথম যে টপিকটা আমরা এখান থেকে ভালো মতো পড়বো সেইটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সেটা হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা কি, দেন হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটা জিনিস কি, জিনিসপাতি, এগুলা একটু ভালো মতো বুঝা পড়া ফেলবো, সংখ্যাগুলো মুখস্থ করবো, ঠিক আছে? আর এখান থেকে বড় কোশ্চেন জাস্ট 2টা কোশ্চেন নিয়ে আসবে, 2টা টাইপের কোশ্চেন নিয়ে আসবে। নাম্বার 1 হচ্ছে মনে করো আমি বললাম ক্লোরিন, ঠিক আছে? এই ক্লোরিনের যে লাস্ট ইলেকট্রনটা আছে, ক্লোরিনের লাস্ট যে ইলেকট্রনটা আছে তার কোয়ান্টাম সেটটা লেখো, তার 4টা কোয়ান্টাম নাম্বার লেখা দাও, কোয়ান্টাম সেটটা লেখো। ক্লোরিন যে লাস্ট ইলেকট্রনটা আছে সেটার কোয়ান্টাম সেটটা লেখো। সেটা ক্লোরিন হইতে পারে, সেইটা মনে করো আয়রন হইতে পারে, সেইটা মনে করো জিঙ্ক 2+ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো তোমার হচ্ছে এরকম কোন একটা পার্টিকুলার ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা লেখা শিখতে হবে, ওকে? দেন হচ্ছে সেকেন্ড যে কোশ্চেনটা এখান থেকে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, ঠিক আছে? কোন একটা সেলের, ফর এক্সাম্পল তৃতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, তৃতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা বের করো, ঠিক আছে? তো তোমাদের কিছু লেখা লাগবে না, শুধু ভালো মতো দেখো। স্লাইডটা আমি আমাদের গ্রুপে আপলোড করে দিব, তাছাড়া হচ্ছে তোমার ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে। ডেসক্রিপশনে যদি দিতে না পারি অবশ্যই গ্রুপে দেওয়া থাকবে, একটু স্লাইডটা ডাউনলোড করে নিলেই হবে, তোমার লিখতে হবে না, তুমি ভালো মতো শুনো কথা যেগুলো বলতেছি। তো কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে তৃতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা বের করো। এই 2টা কোশ্চেন পড়লেই তোমার কোয়ান্টাম সংখ্যা রিলেটেড একটা মনে করো গ কভার হয়ে যাবে, ঠিক আছে? যদি কোয়ান্টাম সংখ্যা থেকে কোশ্চেন আসে তো এই 2টা কোশ্চেনের মধ্যেই তোমার চলে আসবে, আর কিছু আসবে না, একদম গ্যারান্টি, ঠিক আছে? তো এই 2টা কোশ্চেন ভালো মতো পড়বা, কোয়ান্টাম সংখ্যার টপিকটা একটু ভালো মতো পড়বা, 4টা কোয়ান্টাম সংখ্যার যে সংখ্যা এগুলো একটু ভালো মতো পড়বা। সেকেন্ড হচ্ছে বর্ণালী রিলেটেড কোশ্চেন,
বর্ণালী রিলেটেড কোশ্চেন অনেক সময় পোলাপান মাথায় ফেলে এই টপিকটারে, ঠিক আছে? তো আমি একদম স্পেসিফিক করে দিতেছি, তোমার যে রিডভার্স সমীকরণ আছে না, 1/λ ইকুয়াল টু কি RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই রিডভার্স ধ্রুবক, সরি রিডভার্স সমীকরণ যেটা, ঠিক আছে? এই সমীকরণ রিলেটেড যে অঙ্ক, এখান থেকে কি আসে বলো? এখান থেকে আসবে কি, বলবে যে মনে করো একটা ইলেকট্রন সেটা কি করছে, মনে করো 5th শেল থেকে 3rd শেলে জাম্প করছে, একটা ইলেকট্রন 5 নাম্বার শেল থেকে 3 নাম্বার শেলে জাম্প করছে, তাইলে তোমারে বলবে ওই যে আলো বিকৃত হয়েছে, যে রশ্মি বিকৃত হয়েছে, যে শক্তি বিকৃত হয়েছে, সেটার ল্যামডা কত, সেটার ফ্রিকোয়েন্সি কত, সেটার তরঙ্গ সংখ্যা কত, ঠিক আছে? ল্যামডা কত, ফ্রিকোয়েন্সি কত, তরঙ্গ সংখ্যা কত, দেন হচ্ছে মনে করো বলবে কালার কি, বর্ণালীর কালার কি, বর্ণালীর মানে যে আলোটা তোমার হচ্ছে এমিট করবে সেই আলোটার কালার কি, বর্ণালীর রং কালার, ঠিক আছে? কি কালারের, দেন হচ্ছে দৃশ্যমান কিনা, সব সেম সূত্রের অঙ্ক, জাস্ট দৃশ্যমান আলোর রেঞ্জ 400 থেকে 700 ন্যানোমিটার, দেন হচ্ছে 400 থেকে 700 মধ্যে কোনটা বেগুনি, কোনটা আসমানি, কোনটা নীল, এইটার রেঞ্জটা তোমার মুখস্থ রাখা লাগবে, তাহলেই তুমি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা। এই সবগুলো কোশ্চেন জাস্ট এই একটা সূত্র বেজেই আসে, কথা কি বুঝাইতে পারছি? তো এইখান থেকে একটা গ বা ঘ আসতে পারে, ওকে? দেন হচ্ছে আমরা চলো এরপরে যাই, সেকেন্ড টপিক গেল, দেন হচ্ছে আমার থার্ড যে টপিক, ঠিক আছে? থার্ড টপিক, এটা শুনে আবার অনেকে বলবা ভাই তেলার বাদ দিলেন কি? থার্ড টপিকটা হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা থেকে একটা সৃজনশীল তো থাকবেই, মাস্ট, ঠিক আছে? বাট চিন্তার কিছু নাই, দ্রাব্যতা সবকিছু পড়তে হবে না, একদম কোন অঙ্ক দুইটা করবা সেটা স্পেসিফিক ভাবে বইলা দিব, শেষ। ওই দুইটা অঙ্ক করলে তুমি দ্রাব্যতা রিলেটেড সব অঙ্কই পারবা, মানে ওই দুইটা অঙ্কই আসে, এর বাইরে তেমন কোনো অঙ্কই আসে না। তুমি টেস্ট পেপার প্রথমে হচ্ছে এই দুইটা অঙ্ক সিঙ্গেল অঙ্ক করবা, দেন হচ্ছে টেস্ট পেপারে যাবা, দেখবা জাস্ট এই অঙ্কই, এর বাইরে কিছু নাই। তো কি কি অঙ্ক করবা দেখো, প্রথমত হচ্ছে তোমার এই যে দেখো এরকম অঙ্ক আছে, যে মনে করো এরকম একটা সলিউশন, ফর এক্সাম্পল মনে করো সিলভার ক্লোরাইডের একটা সলিউশন, ঠিক আছে? এটা মনে করো 80 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তো এইটাকে 80 ডিগ্রি থেকে মনে করো 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে কতটুক অধক্ষিপ্ত হবে, কতটুক, তোমরা বই খুললেই এই অঙ্ক পাবা, কতটুক তলানি পড়বে বা অধক্ষিপ্ত হবে, কতটুক তলানি পড়বে বা অধক্ষিপ্ত হবে, এই অঙ্কটা করবা ঠিক মতো। যে একটা তোমার কি বলে, একটা হচ্ছে কি সলিউশনকে টেম্পারেচার 80 থেকে 50, মানে 80 থেকে 50 করলে কতটুকু তলানি পড়বে, বা 50 থেকে 80 নিলে কতটুকু আরো অ্যাড করতে হবে, এই টাইপের অঙ্ক একটা করবা ভালো মতো, ঠিক আছে? বুঝাই দিতে পারছি? এই টাইপের অঙ্ক একটু করবা ভালো মতো। দেন আরেকটা টাইপের অঙ্ক যেটা, সেইটা হচ্ছে দ্রাব্যতা মানে কমন আয়ন এফেক্ট রিলেটেড, ঠিক আছে? সম আয়ন প্রভাব রিলেটেড অঙ্ক, সম আয়ন প্রভাব রিলেটেড যে অঙ্ক, ওই যে দেখো চিন্তা হয়তো এই যে এরকম দুইটা জিনিস দেওয়া থাকবে, দুইটা সলিউশন দেওয়া থাকবে, একটা মনে করো ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইডের মনে করো একটা কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 মোলার, ঠিক আছে? 20 ml ফর এক্সাম্পল এরকম দেওয়া আছে। এটার সাথে বলবে কি, মনে করো আরেকটা সলিউশন এরকম যে সিলভার নাইট্রেট ফর এক্সাম্পল, ঠিক আছে? ধরো সিলভার নাইট্রেট দেওয়া আছে, সেটা মনে করো 0.15 মোলার, আর হচ্ছে মনে করো এটা 30 ml দেওয়া আছে। এখন বলবে এই দুইটা মিক্স করলে, ঠিক আছে? মিক্স করলে কি সিলভার ক্লোরাইডের তলানি পড়বে কিনা, সিলভার ক্লোরাইডের তলানি পড়বে কিনা, ঠিক আছে? কি করে, ওই যে তোমার হচ্ছে কেআইপি কেএসপি দেওয়া থাকবে সিলভার ক্লোরাইডের, দেন দেখবা কেআইপি কেএসপি কত, এই দুটো কম্পেয়ার করে যদি কেআইপি কি হয়, কেএসপি চেয়ে বড় হয়, তাহলে কি হবে, তলানি পড়বে, নাইলে পড়বে না, ঠিক আছে? অর্থাৎ আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফল হচ্ছে বড় হয়, তাহলে কি তলানি পড়ে যাবে, না তো পড়বে না। এই দুইটা টাইপের অঙ্ক জাস্ট করবা, অঙ্কের বিষয় বলতেছি, জাস্ট এই দুইটা অঙ্ক করলেই তোমার কাহিনী শেষ, এই দুইটা অঙ্ক করলেই কি তোমার কাহিনী শেষ, আর কিচ্ছু করতে হবে না দ্রাব্যতা রিলেটেড, ঠিক আছে? দেন প্রথমত কি করবা, প্রথমত দ্রাব্যতার একটু থিওরিটিক্যাল পার্টটা ভালো মতো বুঝা পড়বা, ঠিক আছে? একটু থিওরিটিক্যাল পার্টটা একটু ভালো মতো পড়বা। দেন সময় আয়ন এফেক্ট কি, কেমনে কাজ করে, এটা একটু ভালো মতো পড়া ফেলবা। দেন এই দুইটা অঙ্ক জাস্ট করবা, তোমার কাহিনী শেষ। দ্রাব্যতার এটা যে কোশ্চেনই আসবে তুমি করতে পারবা, এর বাইরে আর কিছু আসবে না, মানে আসবে না। কথা বুঝাইতে পারছি? প্রথমত কি বলছি, প্রথমত থিওরিটা একটু পড়ে নিবা, ভালো মতো বুঝে নিবা, যে কোনো অনলাইন ক্লাস, যে কোনো ফ্রি দেখবা অনেক ক্লাস আছে, দ্রাব্যতার টপিকটা একটু ভালো মতো বুঝবা, বুঝার পরে সময়ন টপিকটা একটু ভালো মতো বুঝবা, দেন এই দুইটা অঙ্ক করবা, দেখবা ক্লাসে অনেক অঙ্ক করাবে, তোমার এত কিছু করার দরকার নেই, জাস্ট এই দুটো অঙ্ক করবা, এই দুটো অঙ্ক করলে তোমার কাহিনী শেষ, এর বাইরে কিচ্ছু আসবে না, একদম গ্যারান্টি, ঠিক আছে? তো এই গেল তোমার থার্ড টপিক, আর এই হচ্ছে তোমার ফোর্থ টপিক। দেখো ফোর্থ টপিক হচ্ছে আয়ন শনাক্তকরণ, ঠিক আছে? দেখো আয়ন শনাক্তকরণ দেখে পোলাপান অনেক ভয় পায়, ঠিক আছে? তো তোমাদের ভয় কাটাই দিতেছি, দেখো কি কি আয়ন পড়বা, ফার্স্টে হচ্ছে ক্যাটায়ন, কি কি পড়বা, দেখো ক্যাটায়ন পড়বা হচ্ছে ফার্স্টে হচ্ছে সোডিয়াম, দেন হচ্ছে কপার 2+, দেন হচ্ছে আয়রনের দুইটা, আয়রন 2+, আয়রন 3+, দেন হচ্ছে জিঙ্ক, সব ক্যাটায়ন লিখেই ফেলাইছি, ঠিক আছে? আর হচ্ছে অ্যানায়ন, মানে এইখানে আসলে আলাদা করে কি লেখার দরকার ছিল না, কারণ এই কয়টাই আছে। দেন হচ্ছে এখানে ক্লোরাইড, সালফেট আর কার্বনেট, সালফেট আর হচ্ছে অ্যামোনিয়াম, সরি ক্লোরাইড, সালফেট আর হচ্ছে অ্যামোনিয়া, কার্বনেটটাও করে ফেলা আছে, এখানে কার্বনেট এটাও দিতে পারে, ঠিক আছে?
তো ক্লোরাইড, সালফেট, অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে কার্বনেট, এই কয়টা। এখন দেখো আয়ন শনাক্তকরণ পড়তে যায় পোলাপান যে ভুলটা করে, তোমরা করো কি যে একদিন বই খুলে বসো, ঠাড়া মুখস্থ করা শুরু করো সবগুলা একবারে, একবারে মুখস্থ করা শুরু করে দাও, ঠিক আছে? তো এই কাজটা করবা না, মুখস্থ এই জিনিসগুলা একবারে তুমি এতগুলা রিয়াকশন মুখস্থ করতে পারবে না। তোমার এখানে টোটাল কয়টা আছে দেখো, 1 2 3 4 5, 5টা 10টা, এনে একটা কম আছে, ঠিক আছে? 9টা জিনিস। তুমি একটা শনাক্তকরণ শেখার জন্য 3 দিন সময় নাও, সমস্যা কি? 3 দিন নাও, 3 দিন টাইম নাও। প্রথম দিন মুখস্থ করো, দ্বিতীয় দিন ওইটাই আবার রিভিশন করো, তৃতীয় দিন ওইটাই আবার রিভিশন করো। দেন এটা শেষ হয়ে যাওয়ার পর দেন হচ্ছে তুমি কপার 2+ যাও, ঠিক আছে? সেম ফলো করো, ঠিক আছে? 3 দিন করে নিলে 15 দিনের মধ্যে তোমার ক্যাটায়ন শেষ, ক্যাটায়ন ঠাড়া মুখস্থ হয়ে গেছে। একদিন পড়ছো, 2 দিন রিভিশন করছো, ঠিক আছে? তোমার এটা তুমি ভুলবা না। বাট তুমি যদি মনে করো একদিনে টোটাল ক্যাটায়ন মুখস্থ করে ফেলো, পরের দিন যে বাগা বুঝলা, ঠিক আছে? এমনটা করো না, 3 দিন সময় নাও একটা পড়ার জন্য, ওকে? দেন ক্যাটায়ন শেষ হলে দেন হচ্ছে অ্যানায়ন পড়ো। এখান থেকে কোশ্চেন আসবে ম্যাক্সিমাম 3 মার্ক, বাট যে কোনো একটা মনে করো তুমি টার্গেট করে গেছো গুণগত রসায়ন থেকে 3টা তুমি বা 2টা তুমি অ্যান্সার করবেই, বাট কোন একটা জায়গাতে গ বা ঘতে 2টা সৃজনশীলের কোন একটা হচ্ছে আয়ন শনাক্তকরণ দিয়ে দিল, তো ওইটা যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার ওইখান থেকে 3 বা 4 মার্ক গন, ঠিক আছে? তুমি হয়তো ওই সৃজনশীলটা অ্যান্সার করতে পারবে না, বা অ্যান্সার করলেও 3 4 গন। তো এটা যাতে না হয় এই জিনিসটা অবশ্যই পড়বা, ঠিক আছে? আয়ন শনাক্তকরণ অবশ্যই পড়বা, অনেকে এটা বাদ দেয়, আর এইখান থেকে অবজেক্টিভও অনেক আসে। সো আয়ন শনাক্তকরণ বাদ দিবা না। আর যে স্টাইলে পড়তে বললাম যে একটা তোমার হচ্ছে আয়ন 3 দিনে পড়ো, ফার্স্ট দিন পড়ো, সেকেন্ড দিন রিভিশন, থার্ড দিন রিভিশন, দেন হচ্ছে 4th দিনে যে আরেকটা ধরো, 5th দিনে যায় ওইটা রিভিশন, 6th দিনে যায় ওইটা রিভিশন, মানে 3 দিন টাইম নাও, বা চাইলে আরো বেশি নিতে পারো, কারণ তোমার সামনে সময় আছে 3 মাস। তুমি দরকার 3 মাসই স্প্রেড করে এই 9টা আয়ন শনাক্তকরণ ঠাড়া মুখস্থ করো। কথা কি বুঝাইতে পারছি? তো এই 4টা টপিক তুমি ভালো মতো পড়বা, এখান থেকে 2টা আসুক কোশ্চেন, 3টা আসুক কোশ্চেন, তোমার সব কমন পড়ে যাবে, ওকে? তো এই গেল হচ্ছে আমাদের একটা মেজর চ্যাপ্টার, যেটা থেকে সবাই আসলে অ্যান্সার করবা, ওকে? তারপর আসো আচ্ছা এখানে হ্যাঁ, তারপর আসো আমরা হচ্ছে সেকেন্ড আমাদের থার্ড চ্যাপ্টার কোনটা? থার্ড চ্যাপ্টার হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? তারপর আসো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তো পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টার কিন্তু অনেকের কাছে একটু কঠিন লাগে, কারণ অনেক টপিক তো তোমার হচ্ছে মুখস্থ করতে গেলেও পোলাপান মন রাখতে পারে না। তো আমি একদম এখানে তোমারে শর্ট করে দিতেছি, একদম শর্ট করে দিতেছি। দেখো, তো আমাদের প্রথম যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে ডি ব্লক মৌলের ধর্ম। ডি ব্লক মৌলের ধর্ম সবকিছু পড়তে হবে না, গুছাই দিতেছি। দেখো, ডি ব্লক মৌলের ধর্ম ফার্স্টে পড়বা। দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো আসে একদম কমন টাইপের কোশ্চেন হচ্ছে এরকম, যে জিজ্ঞেস করে যে কোন একটা পার্টিকুলার, মনে করো আমি বললাম জিঙ্ক, আর হচ্ছে জিঙ্ক কেন অবস্থান্তর না, সরি এখানে ডি ব্লক না বলেও অবস্থান্তর মৌল মিলি, অবস্থান্তর না, ঠিক আছে? জিঙ্ক কেন অবস্থান্তর না। দেন হচ্ছে সিমিলার টাইপের কোশ্চেন, মনে করো কপার কেন অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের সংজ্ঞা কি? যে কোন একটা তোমার হচ্ছে ওই মৌলের যে সুস্থিত আয়ন সেটা ডি অরবিটালে যদি 1 থেকে 9 এই পরিমাণ ইলেকট্রন থাকে তাহলে সেটা কি হবে? অবস্থান্তর হবে। জিঙ্কের ক্ষেত্রে কি? জিঙ্ক 2+, যেটার মনে করো ডিতে 10টা ইলেকট্রন আছে, এই কারণে এটা অবস্থান্তর হয় না। বাট কপারের ক্ষেত্রে কি? কপার 2+, সেটা ডিতে কিন্তু 9টা ইলেকট্রন আছে, যার কারণে এটা অবস্থান্তর হয়। অর্থাৎ তোমার বুঝতে হবে যে কেন একটা মৌল হচ্ছে অবস্থান্তর হয়, কেন একটা মৌল অবস্থান্তর হয় না। তো এই দুইটা কোশ্চেনই আসে, জিঙ্ক কেন অবস্থান্তর না, কপার কেন অবস্থান্তর মৌল, ওকে? তারপর হচ্ছে মনে করো তোমার দেওয়া থাকবে, খেয়াল করো, তোমার হচ্ছে এরকম বলবে যে 2টা যৌগ দেওয়া থাকবে, বলবে যে কোনটা রঙিন। 2টা যৌগ দেওয়া থাকবে, মনে করো 2টা যৌগ দেওয়া থাকতে পারে, ঠিক আছে? বলবে কোনটা রঙিন, তো তোমার ওইখানে আইডেন্টিফাই করতে হবে কোনটা অবস্থান্তর মৌল, যেটা অবস্থান্তর মৌল সেটাই রঙিন। কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ তোমার হচ্ছে অবস্থান্তর মৌল চিনতে পারতে হবে, চিনতে পারলে তুমি এই 2টা কোশ্চেনই অ্যান্সার করতে পারবা। 2টা যৌগ দেওয়া থাকবে, বলবে কোনটা অবস্থান্তর কোনটা অবস্থান্তর না, ওইটা তুমি ইজিলি কইরা ফেলতে পারবা। মনে করো একটা কোশ্চেন এরকম আসছে যে তোমার হচ্ছে এরকম দেখবা, তোমাদের অলরেডি আসে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3, ক্রোমিয়াম সালফেট, দেন হচ্ছে বলছে জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে? ক্রোমিয়াম সালফেট আর জিঙ্ক ক্লোরাইড এই দুটার মধ্যে কোনটা রঙিন যৌগ গঠন করবে, মানে কোনটা রঙিন কোনটা রঙিন না, এরকম কোশ্চেন কিন্তু আসে। তো তোমার দেখতে হবে এই দুটার মধ্যে কে হচ্ছে অবস্থান্তর। জিঙ্ক তো অবস্থান্তর না, মাত্রই বললাম জিঙ্ক অবস্থান্তর না, সো এটা রঙিন হবে না। ক্রোমিয়াম 3+, এটা কিন্তু অবস্থান্তর, সো এটা কি রঙিন হবে। তো এইভাবে তোমার বুঝতে পারতে হবে। তো এই 2টা কোশ্চেন ভালো মতো পড়লেই হবে। আরেকটা কোশ্চেন এখানে পড়তে হবে যে হচ্ছে এই যে এটা হচ্ছে এটার সাথে রিলেটেড, যে কেন রঙিন যৌগ তৈরি করে, ব্যাস এই 3টা জিনিস, কেন রঙিন যৌগ তৈরি করে, এই 3টা জিনিস জাস্ট তুমি ভালো মতো শিখা ফেলবা। ডি ব্লক থেকে যা কোশ্চেন তুমি পারবা। রঙিন যৌগ কেন তৈরি করে হালকা করে যদি বলি, ওই যে তোমার হচ্ছে যদি যখন লিগ্যান্ড তোমার হচ্ছে সামনে আসে তখন কি হয়? নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়, যার কারণে
T2G EG এরকম শক্তির ডিফারেন্স তৈরি হয়। দেন কোনো বাইরে থেকে যদি আলো পায়, সে হচ্ছে ইলেকট্রনটা আলো অ্যাবজর্ব করে T2G থেকে EG তে জাম্প করার টাইমে যে আলো তোমার হচ্ছে অ্যাবজর্ব করে সেটা সম্পর্কটা ছেড়ে দেয়, ওইটাই হচ্ছে আমরা কালার হিসেবে দেখতে পাই। এরকম এক এক্সপ্লেনেশন আছে, আমি জাস্ট এটা নর্মালি একটু তোমার বললাম। যদি তুমি পড়া থাকো তাহলে তো হালকা হয়তো রিলেট করতে পারবা, যদি তুমি পড়া না থাকো সেই ক্ষেত্রে সবই মাথার উপর দিয়ে যাবে, সমস্যা নেই। তুমি যখন ডি ব্লক করবা জাস্ট এই 3টা কোশ্চেনকে ফোকাস করে তুমি পড়া ফেলবা, ঠিক আছে? ডি ব্লক থেকে সব কোশ্চেন তুমি বাকি পারবা, ওকে? এটার গ্যারান্টি আমি দিতেছি। আচ্ছা, তারপর আসো আমাদের সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে, দেখো এগুলো আমরা 9-10 পড়ছি, মনে করো আয়নীকরণ শক্তি, ঠিক আছে? আয়নীকরণ শক্তি, দেন হচ্ছে ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে কি ভাই তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে কি পরমাণুর আকার। এগুলো নর্মাল হচ্ছে তোমার পর্যায়ে বেজে ধর্ম কেমনে চেঞ্জ হয়, তারপর হচ্ছে গ্রুপ ওয়াইজ ধর্ম কেমনে চেঞ্জ হয়, দেন হচ্ছে মেইনলি ফোকাস করো ব্যতিক্রম যে কম্বিনেশনগুলো আছে সেগুলোতে। ফর এক্সাম্পল এই যে তোমার হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের যে ব্যতিক্রম আছে, যেমন ধরো নাইট্রোজেনের কেন আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি, দেন হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ফ্লোরিন আর ক্লোরিনের যে ব্যতিক্রমটা আছে, ঠিক আছে? দেন হচ্ছে মনে করো হচ্ছে পরমাণুর আকারের ক্ষেত্রে ক্যাটায়নের আকার, ক্যাটায়ন আর হচ্ছে অ্যানায়নের আকার, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো মতো পড়া ফেলবা। দেন হচ্ছে 3 নাম্বার যে টপিক সেটা হচ্ছে সংকরায়ন। 3 নাম্বার যে টপিক সেটা হচ্ছে আমার সংকরায়ন। তো সংকরায়নকে অনেকেই ভয় পাও, বাট ভয় পাওয়ার কিছু নাই, একদম ইজি করে গুছাই দিতেছি। দেখো কি কি জিনিস তুমি পড়বা, প্রথমতই বলে রাখি। দেখো প্রথমত তুমি ভালো মতো পড়বা হচ্ছে এই যে অ্যামোনিয়া আর হচ্ছে পানি, এই দুইটা। তুমি কোশ্চেন ব্যাংকটা গাইটা দেখবা, টেস্ট পেপারটা গাইটা দেখবা, 99% কোশ্চেন জাস্ট এই দুইটাকে কেন্দ্র করেই হয়েছে, যে sp3 হওয়ার পরেও অ্যামোনিয়াতে কেন 107, পানিতে কেন 104 ডিগ্রি। 99.99% শুধু এই কোশ্চেনটা হয়েছে। তো প্রথমত তুমি এই দুইটা ভালো মতো শিখা ফেলাইবা। অ্যামোনিয়া পড়বা, অ্যামোনিয়া সংকরায়ন পড়বা, দেন হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, দেন হচ্ছে কি ভাই এই যে অ্যালকিন আর অ্যালকাইন চিত্র আঁকা শিখবা। অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে চিত্র আঁকা শিখবা, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে চিত্র আঁকা শিখবা, ঠিক আছে? তো এই দুইটা ভালো মতো শিখবা। দেন হচ্ছে PCl5 এর সংকরায়ন। দেন হচ্ছে একটা কম্বিনেশন যে হচ্ছে তোমার পানি আর হাইড্রোজেন সালফাইড, এই দুইটার বন্ধন কোণের মধ্যে ডিফারেন্স কেন, পানির কেন 104, হাইড্রোজেন সালফাইডের কেন 92 ডিগ্রি। এই ডিফারেন্সটা এটা কেন হয়, এই ঘটনাটা কেন ঘটে, এটা একটু ভালো মতো পড়া ফেলবা। এই কয়টা সংকরায়ন যদি ভালো মতো পারো, সংকরায়ন থেকে একটা কোশ্চেন তো মাস্ট আসবেই, তুমি অ্যান্সার করতে পারবা। আর ম্যাক্সিমাম কেসে এই কোশ্চেনটাই আসবে, ঠিক আছে? বলবে অ্যামোনিয়া আর পানিতে দুই জায়গাতেই কিন্তু sp3, বাট পানিতে কেন হচ্ছে 104, অ্যামোনিয়াতে কেন 107, ঠিক আছে? তো এই কয়টা জিনিস জাস্ট পড়বা। আর সংকরায়ন বের করার যে সূত্র, হাফ অফ C+B, ক্যাটায়নের চার্জ বিয়োগ অ্যানায়নের চার্জ যোগ, যে পার্টটা আছে ওই সংকরায়নের কেমনে বের করো এই সূত্রটা একটু মুখস্থ করবা। সংকরায়নের সূত্র এখানে লিখে দিতেছি, সংকরায়নের সূত্র ভালো মতো মুখস্থ করে রাখবা, ওকে? তাহলে তুমি এই টপিক থেকে সংকরায়নের যে পার্টটা এখান থেকে একটা সৃজনশীল কমন মাস্ট পাওয়া যাবে। দেন হচ্ছে আমাদের ফোর্থ টপিক সেটা হচ্ছে কি ভাই, এই দেখো ছোট ছোট টপিক, এগুলো কিন্তু বড় টপিক না। পোলারায়ন, ঠিক আছে? ফাজানের নীতি, ওকে? দেন হচ্ছে হাইড্রোজেন বন্ড, কই গেল হাইড্রোজেন বন্ড না, অনেকদিন ধরে এরকম লেখালেখি করি না, হাত আজকে কেন যেন কাঁপাইতেছে। এই 3টা জিনিস একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? এই 3টা জিনিস একটু বুঝবা। তুমি যদি কনসেপ্টটা বুঝো, তুমি সব কোশ্চেন অ্যান্সার করতে পারবা। ম্যাক্সিমাম কেসেই এই টপিকটা থেকে তোমার হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেনই আসে, ঠিক আছে? অনুধাবন কোশ্চেন আসে অথবা গ আসে, ফাজানের নীতি থেকে গ আসে, ফাজানের নীতি থেকে গ মার্কের কোশ্চেনগুলো আসে। দেন হাইড্রোজেন বন্ডের থেকে যে তোমার নর্মাল যে কোশ্চেন, যে সাধারণ তাপমাত্রায় পানি তরল, হাইড্রোজেন সালফাইড কেন হচ্ছে তোমার গ্যাস, ঠিক আছে? দেন অ্যালকোহল কেন পানিতে দ্রবীভূত হয়, এই টাইপের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ড থেকে আসে। নর্মালি দুই মার্কের জন্য এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। কথা কি বুঝাইতে পারছি কিনা? ঠিক আছে। তো এই 4টা টপিক আগে ভালো মতো পড়বা, ওকে? এই 4টা টপিক আগে ভালো মতো পড়বা। এইখান থেকে যে কয়টা সৃজনশীল তোমার সব কমন করে যাবে, একদম গ্যারান্টি। সৃজনশীল তোমার সব কমন করে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তারাও একটু স্লাইডটা ডুপ্লিকেট করে নেই। সৃজনশীল তুমি সব কমন ফেলা দিতে পারবা, এতে সমস্যা নাই। এবার কিছু খুচরা কোশ্চেন এখানে দিতেছি, কিছু খুচরা কোশ্চেনগুলো দেওয়ার রিজন হচ্ছে ওই যে তুমি মনে করো সংকরায়ন অ্যান্সার করবা, মনস্থির করছো, বাট সংকরায়নের যে সৃজনশীল আসে ওইটার মধ্যে একটাতে তোমার আননোন একটা কোশ্চেন ঢুকাই দিল, মানে যেটা তুমি বাদ দিছো। এই কারণে সেই সমস্যায় যাতে পড়তে না হয়, সেই কারণে খুচরা কোশ্চেনগুলো আমি একটু এখানে লেখা দিতেছি। জাস্ট কোশ্চেন ধরে পড়া ফেলবা, ঠিক আছে? কোশ্চেন ধরে পড়া ফেলবা। যার মধ্যে সবচেয়ে বেশি আসে কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড কোনটা আদ্র বিশ্লেষিত হয়, মানে পানিতে দ্রবীভূত হয়, কোনটা আদ্র বিশ্লেষিত হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল, মানে কি বলে, এটার অ্যান্সার জানো কিনা জানি না, যারা পড়ছো তারা হয়তো রিলেট করতে পারবে, না পড়লে তো উপর দিয়ে যাবে। আগের মতোই বলি, তোমার কোন একটা যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার জন্য কি লাগে, তার হচ্ছে ফাঁকা ডি অরবিটাল লাগে। যেমন কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের কিন্তু
কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, না থাকার কারণে পানির যে মুক্তজোড় ইলেকট্রন সেটা কিন্তু সেইখানে যায় বসতে পারে না, অর্থাৎ কোনো সন্নিবেশ সহজে যে বন্ড তারা কিন্তু তৈরি করতে পারে না, যেটা সিলিকন টেট্রাক্লোরাইড পারে, কারণ সিলিকনের কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে। তো এটা জাস্ট তুমি অ্যান্সারটা পড়ে নিবা, ঠিক আছে, ভালো মতো অ্যান্সারটা পড়ে নিবা, যে কোনো জায়গাতে বইতে পাবা কিংবা হচ্ছে অনলাইন ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল এই কোশ্চেনের অ্যান্সার স্যাররা পড়ায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, পড়ে ফেলাবা। দেন আরেকটা কোশ্চেন, অ্যামোনিয়া আর ফসফিন, অ্যামোনিয়া আর হচ্ছে ফসফিন কোনটা বেশি ক্ষারধর্মী, কোনটা বেশি ক্ষারধর্মী, ঠিক আছে, কোনটা বেশি ক্ষারধর্মী। তো এইটার ওই যে যার কাছে ইলেকট্রন বেশি সে তত বেশি দান করতে পারবে, মানে তার দান করার প্রবণতা বেশি, তো তার ক্ষারীয় ধর্ম বেশি। অ্যামোনিয়া হচ্ছে ফসফিন হচ্ছে বেশি ক্ষারধর্মী। সো এটার অ্যান্সারটা ভালো মতো বুঝা পড়া ফেলবা। এখান থেকে জটিল আয়নের ফরমেশন, জটিল আয়নের ফরমেশন, জটিল আয়নের ফরমেশন, জটিল আয়নের ফরমেশন, ঠিক আছে, হেক্সাসায়ানোফেরেট 2, হেক্সাসায়ানোফেরেট 2 এর যে ই কম্বিনেশনগুলা, তারপর হচ্ছে টেট্রামিন কপার 2 প্লাস, যে জটিল যৌগগুলো আছে এগুলো কেমনে ফর্ম করে এগুলো জাস্ট একটু শিখা ফেলবা, ঠিক আছে। একটা জাস্ট শিখলেই কিন্তু তুমি বাকিগুলা করতে পারবা, করার টেকনিকটা জাস্ট বুঝতে হবে, একটা করতে পারলে বাকিগুলা করতে পারবা। ওকে, দেন হচ্ছে এইটা রিলেটেড, জটিল আয়নের ফরমেশন যখন শিখা যাবে, এইটা রিলেটেড একটা কোশ্চেন আসে যে তোমার মনে করো দুইটা দিয়ে থাকতে পারে, দুইটা জটিল যৌগ দিয়ে দেবে, বলবে যে কোনটা ডায়া কোনটা প্যারাচুম্বক, কোনটা ডায়া চুম্বকীয় কোনটা প্যারাচুম্বকীয়, কোনটা ডায়া চুম্বকীয় কোনটা প্যারাচুম্বকীয়, বা এটা জটিল আয়ন না দিয়ে নর্মাল যে কোনো মৌলের ক্ষেত্রে দিতে পারে, ঠিক আছে। তো প্যারাচুম্বকীয় কোনগুলা, যেগুলোর মধ্যে সিঙ্গেল ইলেকট্রন পাওয়া যায় ইলেকট্রন বিন্যাস করলে, আর ডায়া কোনগুলা যেগুলোতে কোনো মানে সব হচ্ছে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, সেগুলো হচ্ছে ডায়া। তো এই তিনটা কোশ্চেন একটু ভালো মতো বুঝা পড়া ফেলবা, কথা কি বুঝাইতে পারছি? এই তিনটা কোশ্চেন একটু ভালো মতো বুঝা পড়া ফেলবা, তোমার সৃজনশীল দুইটা আসুক তিনটা আসুক এই কোশ্চেনের বাইরে টাচ করবে না, ব্যাস কথা শেষ। আচ্ছা, আমাদের পরের যে চ্যাপ্টার তোমার হচ্ছে অধ্যায় 4 রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টার, রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা, রাসায়নিক বিক্রিয়ার যে চ্যাপ্টারটা, এখান থেকে তুমি কি কি পড়বা, এখান থেকে তুমি কি কি পড়বা। তো প্রথমত দেখো এখান থেকে হট টপিক যেটা সেটা হচ্ছে তোমার অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের সূত্র, লঘুকরণ সূত্র দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য, ঠিক আছে। এই যে এরকম দেখবা কে এ সমান আলফা স্কয়ার সি, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। দেন এইটাকে ইউজ করে হচ্ছে দুর্বল অ্যাসিডের দুর্বল ক্ষারের পিএইচ পিওএইচ বের করা, ঠিক আছে। এই জিনিসটা 3 মার্কের জন্য আসে, বাট প্রচুর আসে, এটা একটু ভালো মতো পড়া ফেলবা, ঠিক আছে। পিএইচ পিওএইচ বের করা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দিয়ে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের। আচ্ছা, এটা হচ্ছে প্রথম টপিক। দেন হচ্ছে প্রথম টপিক বলতে এটা জাস্ট গ মার্কের একটা কোশ্চেনের জন্য আসবে, এটা বড় কোশ্চেনের জন্য না, জাস্ট গ মার্কে আসে, তাই এটা টপিক হিসেবে আলাদা করে বললাম। তারপর হচ্ছে আমার বাফার সলিউশন, বাফার সলিউশন, ঠিক আছে। বাফার সলিউশনের থিওরি ভালো মতো পড়বা, বাফার সলিউশনের থিওরি ভালো মতো পড়বা ফার্স্টে, ঠিক আছে। যে মেকানিজম, যে কোন একটা অ্যাসিডিক বাফারে সামান্য পরিমাণ ক্ষার দিলে কি ঘটনা ঘটে, সামান্য পরিমাণ অ্যাসিড দিলে কি ঘটনা ঘটে, এটা কিন্তু 2 মার্কে আসে, মাঝে মধ্যে 3 মার্কেও আসে, কথা কি বুঝছো? বইটা খুললেই দেখবা কোন একটা বাফার তখন থাকবে, বলবে এখানে সামান্য পরিমাণ অ্যাসিড দিলে কি ঘটনা ঘটে, মেকানিজমটা দেখাও, সামান্য পরিমাণ ক্ষার দিলে কি ঘটনা ঘটে, মেকানিজমটা দেখাও। বাফার দ্রবণ কেন পিএইচ চেঞ্জ হয় না, ওইটাই হচ্ছে মেকানিজমের মাধ্যমে তুমি বুঝাইতে পারবা, ঠিক আছে। থিওরিটা ভালো মতো পড়বা। দেন হচ্ছে এইখান থেকে জাস্ট 2 থেকে 3টা কোশ্চেন আছে, 2 থেকে 3টা অঙ্ক আছে, 2 থেকে 3টা। তো এই অঙ্ক তুমি দেখবা হচ্ছে নর্মাল, তুমি যে কোনো বই খুলবা, বা পুরানো যদি হাজারি স্যারের বই থাকে, পুরানো হাজারি স্যারের বই, পুরানো বলতে 2012 সালের আগে যে ভার্সন স্যারের বই, ওইখানে তোমার খুব সম্ভবত 3 থেকে 4টা অঙ্ক আছে, ওই 4টা অঙ্ক করলেই তোমার কাহিনী শেষ, ওই 4টা অঙ্ক করলেই তোমার কাহিনী শেষ, ঠিক আছে। এটা আমি ছবি তুলে আমাদের গ্রুপে দিয়ে রাখবো, তুমি ওই 4টা অঙ্ক দেখে নিতে পারবা, পুরানো হাজারি স্যারের বই। তোমরা দেখবা বই খুললে, এখনকার বই খুললে 1000টা অঙ্ক দিয়ে রাখছে, তুমি দেখবা যে আওলায় যাবা যে কোনটা পড়বো কোনটা বাদ দিব, বুঝবা না। আর পুরানো হাজারি স্যারের বইতে দেখবা একদম গুছায় দেওয়া আছে, আমি ওইটার ছবি তুলে, তোমাদের কাছে হয়তো ওই বই থাকবে না, তো আমি ওইটা ছবি তুলে গ্রুপে আমাদের দিয়ে রাখবো, তোমরা নিয়ে নিতে পারবা, ঠিক আছে। দেন এখান থেকে একটা যেটা হাজারি স্যারের বইতে নাই, হাজারি স্যারের বই 3-4টা অঙ্ক আছে, ওগুলো তো মাস্ট করবা, ছবি দিয়ে দিব। আর হচ্ছে আরেকটা যেটা নাই, দেখবা এরকম 3টা পাত্র দেওয়া থাকবে, ঠিক আছে। তবে এই 2টা যদি যোগ করি, মিক্স করি, তাহলে কি বাফার হবে, অথবা এই 2টা যদি যোগ করি বাফার হবে কিনা। মনে করো এটা আমি বললাম এক্স ওয়াই জেড, দেন কোশ্চেন আসবে এক্স প্লাস ওয়াই, এটা কি বাফার নাকি বাফার না, দেন বলবে ওয়াই প্লাস জেড, এটা কি বাফার নাকি বাফার না, মানে একটা কম্বিনেশন, একটা মিক্সচার, বাফার হবে কি হবে না সেই জিনিসটা তোমার একটু বুঝতে হবে, তাইলে তুমি বাফার সলিউশন থেকে যদি একটা সৃজনশীল আসে ইজিলি অ্যান্সার করতে পারবা। এটা আমি ছবি তুলে আমাদের গ্রুপে দিয়ে রাখবো, পিন করে রাখবো, তোমরা এখান থেকে কালেক্ট করে নিও, ঠিক আছে। তো প্রথমে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র করে ফেলবা, দেন হচ্ছে বাফার সলিউশনটা থিওরি ভালো মতো পড়বা, দেন হচ্ছে এই 3-4টা অঙ্ক প্লাস হচ্ছে এই অঙ্কটা করলে তোমার কাহিনী শেষ, আর কোনো কিছু তোমার চিন্তাই করা লাগবে না।
ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাস থেকে তুমি কি করবা, এই থিওরিটা ভালো মতো বুঝা নিবা। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা হট টপিক যেটা কেপিকেসি, আরেকটা হট টপিক যেটা কেপিকেসি। ঠিক আছে, তো প্রথমে কেপিকেসি থিওরিটিক্যাল পার্টটা বুঝবা, কেমনে বের করে কেপিকেসি, কেমনে বের করে ভরক্রিয়ার সূত্র থেকে কেমনে কেপিকেসিটা বের হয়। থিওরিটা যখন বুঝবা তখনই হচ্ছে তুমি কোনো একটা বিক্রিয়ার জন্য, ফর এক্সাম্পল হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন মিলা যে অ্যামোনিয়া তৈরি করে, হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন মিলা যে অ্যামোনিয়া তৈরি করে, বলতে পারে যে এটা কেপি সমীকরণ প্রতিপাদন করো, কেপি প্রতিপাদন করো। ঠিক আছে, কেপি সমীকরণ প্রতিপাদন করো, এর হচ্ছে কেপি সমান কেসি আরটি 2 বার ডেল্টা এন, এখান থেকে কেসি বাই করো, এরকম যে কোশ্চেনগুলো সেগুলো আসতে পারে। অর্থাৎ সূত্র বানানো শিখতে হবে ফার্স্ট অফ অল। আর এখান থেকে যে অঙ্ক, এখান থেকে যে ম্যাথ, ঠিক আছে, এইখান থেকে ম্যাথ পুরানো হাজারি স্যারের বই সেইখানে দেখবা 3 থেকে 7 সিরিয়াল অঙ্ক। এই 7 কয়টা আছে, 3 থেকে 7, 7টার মতো, 7টা অঙ্ক করলে আর কিচ্ছু করা লাগবে না, ব্যাস। তুমি এখনকার বইতে দেখবা, ফর এক্সাম্পল তুমি যে এখনকার হাজারি স্যারের বই খুঁজো, আননেসেসারি অনেক অঙ্ক ফার্স্টে ঢুকে রাখতে বলবা না, উলায় যায়। কোনো একটা জিনিস বোঝার জন্য প্রথমে ইজি অঙ্ক দিয়ে শুরু করতে হয়, বাট এখানে দিয়ে রাখে কঠিন জিনিসপাতি। তুমি যদি গুগল স্যার ইউজ করো তাহলে তো কথাই নেই, বা ওইখানে এত জিনিসপাতি দিছে যে কোনটা দিয়ে আমার আগে শুরু করতে হবে এটা বুঝাইছে না, পোলাপান মাখায় ফেলায় সবকিছু। ঠিক আছে, তো প্রথমে তোমার কেপিকেসি বের করা শিখবা, প্রতিপাদন করা শিখবা, নর্মাল থিওরি পড়লেই হয়ে যাবে। যে কোনো একটা ক্লাস দেখে থিওরিটা ভালো মতো বুঝা ফেললেই তুমি কেপিকেসি প্রতিপাদন করতে পারবা। দেন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তুমি জাস্ট পুরাতন হাজারি স্যারের 3 থেকে 7 যে সিরিয়ালের অঙ্ক, 3 থেকে 7 না, খুব সম্ভবত এটা 3 থেকে 10, ভুল বলতেছি, 3 থেকে 10, অর্থাৎ টোটাল 7টা অঙ্ক। এটা আমি ছবি তুলা গ্রুপে দিয়ে রাখবো না, তোমরা ওই কয়টা অঙ্ক যা ভালো মতো বুঝে দেখে ফেলা, এর বাইরে তোমার আর কিচ্ছু আসবে না। তোমার এখান থেকে কেপিকেসি থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি, আসলে তুমি অ্যান্সার করতে পারবা। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে, দেন আমাদের লাস্ট টপিক, এখান থেকে আমাদের যে লাস্ট টপিক সেটা হচ্ছে লা শাতেলিয়ার। ঠিক আছে, লা শাতেলিয়ার। আর এখান থেকে এইটার সাথে অ্যাড করে কি ভ্যান টপের সূত্র ভালো মতো বুঝবা, গ্রাফ আঁকা শিখবা। ভ্যান টপের সমীকরণ অনেক হয়তো চিরো নাই, যে লগ কেপি সমান কি মাইনাস ডেল্টা এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস কি কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে এই ভ্যান টপের সূত্র দিয়ে তাপ উৎপাদিত তাপ হারি বিক্রিয়ার যে গ্রাফ, এগুলা ভালো মতো আয়ত্তে রাখবা, বুঝা শিখো, মুখস্থ করো না। ঠিক আছে, গ্রাফ লেখা রাখলাম, গ্রাফ ধরো, এগুলো গ্রাফ ভালো মতো বুঝা শিখা ফেলো। ঠিক আছে, দেন লা শাতেলিয়ার নীতি, লা শাতেলিয়ার কি তোমার হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলোর এফেক্ট কোন একটা বিক্রিয়া, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলোর এফেক্ট, বিশেষ করে যে তাপমাত্রার এফেক্টটা কিন্তু এই যে ভ্যান টপের সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, তো লা শাতেলিয়ার নীতি থেকে দেখবা কোশ্চেন আসে কি টাইপের, বলবে একটা মনে করে এরকম বিক্রিয়া দেওয়া আছে A + B, এটা মনে করো সি তৈরি করছে, এটা মনে করো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল্টা এইচ নেগেটিভ। ঠিক আছে, দেন বলবে যে এই সি ম্যাক্সিমাম প্রোডাকশনের জন্য তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা কেমনে চেঞ্জ করতে হবে, বা লা শাতেলিয়ার নীতি ইউজ করে এই সি এর ম্যাক্সিমাম প্রোডাকশন কেমনে করা যাবে। ঠিক আছে, কোশ্চেন একটাই, লা শাতেলিয়ার নীতি ইউজ করে এই সি এর প্রোডাকশন কিভাবে তুমি ম্যাক্সিমাইজ করতে পারবা। একটা কোশ্চেনই আসে, তুমি একটু ভালো মতো খেয়াল করো, এরকম দেওয়া থাকবে, দেন বলবে তুমি কিভাবে এইটার প্রোডাকশন ম্যাক্সিমাইজ করতে পারবা, তাপমাত্রা কমায়া, চাপ বাড়ায়া, ঘনমাত্রা বাড়ায় কেমনে করবা। এই একটা কোশ্চেনই আসে, এটা একটু ভালো মতো পড়ে ফেলবা, এখান থেকে আর তোমার কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তো এই যে টপিকগুলো বললাম, এই কয়টা টপিকের মধ্যে মেইনলি তোমার কোশ্চেন মাস্ট আসবে তোমার বাফার থেকে। ঠিক আছে, কোশ্চেন মাস্ট বাফার থেকে আসবেই একটা। দেন হচ্ছে তোমার এখানে কেপিকেসিটাই ম্যাক্সিমাম টাচ করবে, কেপিকেসি আর হচ্ছে বাফার। তো এইগুলোর মধ্যেই দেখবা হচ্ছে লা শাতেলিয়ার মনে করো খোঁচা দিয়ে গমার্কে দিয়ে দিবে, এগুলোর মধ্যে মনে করবা অক্সফোর্ডের লঘুকরণ সূত্র গতে দিয়ে দিবে। কথা বুঝছো? এই কারণে ওই টপিকগুলো, ছোট ছোট টপিকগুলো তোমার পড়তে হবে। আচ্ছা, দেন এই চ্যাপ্টারে আমাদের আরেকটা টপিক বাইচা আছে, সেটা হচ্ছে তোমার এনথালপি। তো এই টপিকটা পোলাপানের কাছে অনেক কঠিন লাগে। ঠিক আছে, তো এই টপিক থেকে আমরা হালকা পাতলা জিনিসপাতি পড়ে রাখবো, এটা থেকে আমরা সৃজনশীলের জন্য কখনো অ্যাটেম্প করতে যাবো না। ঠিক আছে, আমরা এর আগে যে কটা টপিক দেখাইছি এর মধ্যে থেকে আমাদের সৃজনশীল কমন পড়ে যাবে, আমরা ওগুলাই অ্যান্সার করবো। বাট কারো যদি তাও সময় থাকে বা ইচ্ছা থাকে, এটা ডিটেলসে পড়তে পারো, সমস্যা নাই। ঠিক আছে, এই টপিকটা বেশিরভাগের কাছে একটু কঠিন লাগে, বাট দুই একটা জিনিস আমাদের একটু পড়তে হবে, সেগুলোই আমি একটু এখানে লিখাইতেছি। এক হচ্ছে তোমার ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের যে সূত্রটা আছে, ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের যে সূত্র, আমি জাস্ট ল্যাভোইসিয়ে সূত্র লিখলাম। আরেকটা হচ্ছে আমার হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, এটা একটু বুঝবো আর কি, বুঝা পড়বো, সূত্রটা মুখস্থ করবো, হেসের সূত্র। ঠিক আছে, এই দুইটা আমরা একটু বুঝা পড়া মুখস্থ রাখবো আর কি। আরেকটা জিনিস আমরা এখান থেকে পড়বো, সেটা হচ্ছে দেখবা সবল অ্যাসিড সবল ক্ষারের প্রশমন এনথালপি, সবল অ্যাসিড প্লাস সবল ক্ষারের প্রশমন এনথালপি কেন 57 কিলো জুল হয়। ঠিক আছে, এটার ব্যাখ্যা করবো। দেন হচ্ছে এই সিরিজেরই আরেকটা কোশ্চেন, যে দুইটার মধ্যে যে কোনো একটা যদি দুর্বল হয়, ঠিক আছে, অ্যাসিড বা ক্ষারের মধ্যে যে কোনো একটা যদি দুর্বল হয়, যে কোনো একটা যদি দুর্বল হয় তাইলে আমার প্রশমন এনথালপি কেন 55 কিলো জুল হয়। ঠিক আছে, এটার
ব্যাখ্যা করবো। আরেকটা হচ্ছে এই সিরিজেরই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড আর হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটার এনথালপি কেন 68 হয়, 68 কিলোজুল হয়। এগুলো সবই হচ্ছে তোমার ওই নেগেটিভ থাকবে, এটা মানে এই 3টা কোশ্চেন আমরা এখান থেকে কইরা নিব। ওকে, কথা কি বোঝা গেছে? আর 5 নাম্বার যে চ্যাপ্টার অর্থাৎ আমাদের কি কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়ন, এইখান থেকে আমরা কিছুই পড়বো না, জাস্ট একটা জিনিস, জাস্ট ভিনেগারটা পড়ে রাখবো, জাস্ট এইটুকু, আর কিছু না। এটা দুধবাদ চ্যাপ্টার, যা ভিনেগারটা পড়ে রাখবো, ভিনেগার কেমনে তৈরি করে, ভিনেগার কেমনে কাজ করে, ভিনেগার কেমনে তৈরি করা হয় আর ভিনেগার কেমনে কাজ করে, এই দুইটা জিনিস আমরা জাস্ট পড়ে রাখবো। আচ্ছা, তো এতক্ষণ হচ্ছে কি কি টপিক পড়বা সেইটা গুছাইলাম। এইবার হচ্ছে যে ভাই এই জিনিসগুলো পড়বো কেমনে, ঠিক আছে? পড়ার টেকনিক যদি না বলি তাহলে আবার হচ্ছে গোলায় ফেলাবা। তো আসলে হচ্ছে পড়বা কেমনে সেইটা আগে একটু ভালো মতো বুঝাই দিই। তো হচ্ছে কেমনে পড়বো সবকিছু, কেমনে পড়বা। আচ্ছা, একটু খেয়াল করো। ফর এক্সাম্পল ধরো তুমি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এই টপিকটা পড়বা, কোয়ান্টাম সংখ্যা এই টপিকটা পড়বা ফর এক্সাম্পল, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা এই টপিকটা পড়বা, তাইলে তুমি কি করবা, তুমি হয় নিজে পড়তে পারো অথবা কি করতে পারো, তুমি একটা ক্লাস দেখে সেটা বুঝতে পারো। তো তুমি যদি ক্লাস দেখতে চাও, যে কোনো হচ্ছে অনলাইনে ফ্রি অ্যাভেলেবল অনেক ক্লাস আছে, ফ্রি অনেক ক্লাস আছে, সেগুলো যে কোনো একটা ধইরা তুমি হচ্ছে টপিকটা বুঝা নিতে পারো। তোমার টপিকটা বুঝতে হবে, ঠিক আছে? টপিকটা বুঝতে হবে, দেন যে জিনিস, যে কোশ্চেনগুলো পড়তে বলছি সেই কোশ্চেনগুলোর উপর ফোকাস করে টপিক বুঝার পরে সেই কোশ্চেনগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস করা লাগবে। তো ফ্রি ক্লাস তুমি যে কারোটা দেখতে পারো, তোমার পছন্দের যে টিচার আছে তুমি তারটা দেখে ফেলবা। ওকে, দেন হচ্ছে মানে এটা হচ্ছে একটা মেথড। অথবা তুমি যদি মনে করো যে না ভাই আমি নিজেই পড়বো, তাহলে তোমার বই ইউজ করতে হবে। বাট বই যে বড়, তুমি বইয়ের ভিতরে ঢুকলে হচ্ছে হারায় যাবা, ঠিক আছে? তো যদি তুমি এই সেকেন্ড মেথড অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি তোমার টেক্সট বই অ্যাপ্লাই মানে ইউজ না করে তুমি হচ্ছে যে কোনো একটা ভার্সিটি প্রিপারেশন বুক যেগুলো আছে সেগুলো ইউজ করো। ভার্সিটি প্রিপারেশন বুক, ভার্সিটি প্রিপারেশন বুক, তুমি এটা উদ্ভাসেরটা ইউজ করতে পারো। উদ্ভাসেরটা যদি আমার কাছে একটু কঠিন লাগে, অথবা তুমি বন্দি পাঠশালাটা আমি এবছর দেখছি, বন্দি পাঠশালার তোমার হচ্ছে DU 4.0 যে কোর্স আছে সেখানে দেখবা সেটার হচ্ছে কেমিস্ট্রি বই দিছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই তো দিছে, সেইটার কেমিস্ট্রি বইটা তুমি ইউজ করতে পারো। মানে এই বইগুলোর সুবিধা হচ্ছে, এই বইগুলোর সুবিধা হচ্ছে এগুলা একদম টপিক ওয়াইজ তোমার হচ্ছে গুছায় দেওয়া দেয়, ঠিক আছে? টপিক ওয়াইজ গুছায় দেওয়া দেয়, তোমার কোনো জায়গাতে দৌড়াদৌড়ি করা লাগে না। আর মেইন টেক্সট বইতে তো একটা জিনিস এক্সপ্লেন করতে হাজারো কথা নিয়ে আসে, সেই কথা নেই, সেগুলো একদম কাটছাট করে জিস্ট আকারে এই বইগুলোতে দেওয়া দেয়। এগুলো পড়তেও অনেক ইজি, বইগুলো দেখতে অনেক ছোট হয়। তো তোমার কাছে এখন আর মানে ওই বই তুমি যদি অ্যাটেম্প্ট করো তুমি ইজিলি শেষ করতে পারবা, ঠিক আছে? ওই বইগুলো দেখতেও ছোট, গুছানো, তুমি ইজিলি পড়তে পারবা। তো তুমি এই দুইটা মেথডে যে কোনো একটা ইউজ করে তুমি হচ্ছে তোমার একটা টপিক বুঝবা, ভালো মতো বুঝবা, দেন তোমার কাজ হচ্ছে তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি টেস্ট পেপারে চলে যাবা। একটা টপিক পড়া হলেই সেই টপিকের রিলেটেড টেস্ট পেপার খোলা শুরু করবা, ঠিক আছে? তো টেস্ট পেপারে তুমি নর্মাল যে কোনো টেস্ট পেপার ইউজ করতে পারো, বাট আমি বলবো যে উদ্ভাসের দেখবা একটা টেস্ট পেপারের পিডিএফ আছে, উদ্ভাসের টেস্ট পেপারের পিডিএফ আছে, ঠিক আছে? এই পিডিএফ এর মাহাত্ম্য হচ্ছে এই পিডিএফ এ একদম টপিক ওয়াইজ বোর্ডে আসা কোশ্চেনগুলো আলাদা করে দেওয়া আছে, টপিক ওয়াইজ একদম। নর্মাল যে কোনো টেস্ট পেপারে কি হয়, একটা চ্যাপ্টার ওয়াইজ তোমার হচ্ছে কোশ্চেনগুলো দেওয়া থাকে, তাই না? উদ্ভাসের এটাতে কিন্তু একদম টপিক ওয়াইজ আলাদা করা আছে। তুমি এইটা ইউজ করলে তোমার জন্য মনে হয় সবচেয়ে বেশি ইজিয়ার হবে জিনিসগুলোকে ট্রেস আউট করা। ওকে, তো তুমি টেস্ট পেপার মনে করো কোয়ান্টাম সংখ্যা পড়লা, টপিকটা ভালো মতো বুঝলা, দেন হচ্ছে টেস্ট পেপারের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করে ফেললা। ওকে, দেন এইটুকু শেষ হওয়ার পর মানে এটা তো গেল যে কোনো একটা টপিকের বিষয়, দেন একটা চ্যাপ্টার ফুল যখন শেষ হয়ে যাবে, মনে করো এই সেকেন্ড চ্যাপ্টারে আমরা টোটাল টপিক মানে বলছি 4টা, সো এই 4টা টপিক ফুল শেষ হয়ে যাওয়ার পরে তুমি করবা কি, এই উদ্ভাসের টেস্ট পেপারের যে পিডিএফ, সেই পিডিএফ থেকে তুমি কি করবা, তোমার হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবন মানে ক আর খ গুলো একটু রিভিউ করে নিবা। তুমি যখন টপিক পড়বা সেই টপিকের মধ্যেই তোমার ক খ অনেকাংশেই কভার হয়ে যাবে, ঠিক আছে? টপিকের মধ্যেই তোমার ক খ অনেকাংশেই কভার হয়ে যাবে। বাট আমরা তো পুরো বইটা পড়ি নাই, আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তোমার হচ্ছে ফিল্টার আউট করছি, তো অনেক জিনিসই কিন্তু একটু বাদ থাকবে মানে ক খ এর বেলায়। সো তুমি করবা কি, এই টেস্ট পেপার থেকেই ক খ গুলাকে একটু ভালো মতো পড়ে ফেলবা। আবার বলতেছি ম্যাক্সিমাম কখই তোমার শেষ হয়ে যাবে টপিক পড়ার পরে, যে 4টা টপিক দিছি এর মধ্যে থেকে ম্যাক্সিমাম জিনিসপাতি তোমার চলে আসবে। বাট যেগুলো বাদ থাকবে সেগুলো হচ্ছে এই যে এইখান থেকে যে ক খ গুছায় দেওয়া আছে, একদম গুছায় দেওয়া আছে সবকিছু দেখবা। তো ওই জায়গাতে তুমি এই ক খ গুলো একটু পড়ে ফেলে তোমার সবকিছু একদম ভালো মতো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এই গেল একটা টপিক কেমনে পড়বা, দেন একটা টোটাল চ্যাপ্টার তুমি কেমনে শেষ করবা। ওকে, দেন মনে করো তোমার সেকেন্ড চ্যাপ্টার শেষ, তুমি মুভ করছো কই, তুমি মুভ করছো থার্ড চ্যাপ্টারে। ওকে, তো তুমি যখন থার্ড চ্যাপ্টারের টপিকগুলো পড়া শুরু করবা, ওই সময় তুমি করবা কি, সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ গুলো হাতে নিবা। ওই সময় তুমি করবা কি, সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ গুলো হাতে নিবা। এইটা করার রিজন হচ্ছে যে তুমি যদি এই কয়টা স্টেপ ফলো করার পর আবার এমসিকিউ করে দেন পরের চ্যাপ্টারে যাও, সেই ক্ষেত্রে তোমার অনেক সময় লেগে যাবে, লেন্দি হয়ে যাবে, তোমার ভিতরে হচ্ছে অস্থিরতা কাজ করবে যে সময় কম, আমার এখন চ্যাপ্টার শেষ নাই। তো তুমি জাস্ট এইটুক কাজ শেষ করে একটা চ্যাপ্টার এই যে এই পর্যন্ত ক খ পড়া পর্যন্ত শেষ করে দেন পরের টপিকে পরের চ্যাপ্টারে চলে যাবা। ওই সময় করবা কি, তুমি আগের চ্যাপ্টারের এমসিকিউ গুলো পড়তে থাকবে। এতে সুবিধা হবে কি, তুমি আগের চ্যাপ্টারটা তোমার রিভিউ হইতে থাকবে, এমন হবে না যে 3 পড়তে যায় তুমি 2 ভুলে গেছো, ঠিক আছে? তো অলওয়েজ রিভিউর মধ্যে রাখবা। রিভিউ কেমনে করবা, এমসিকিউ প্র্যাকটিস করতে করতে রিভিউর মধ্যে রাখবা। ওকে, তো তুমি চাইলে আমাদের এমসিকিউ কোর্সে এনরোল করতে পারো যদি তুমি এরকম আর কি রিভিউ করতে চাও সবকিছু। তো আমাদের এমসিকিউ কোর্সের লিংকও তোমার হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পিন কমেন্টে দেওয়া থাকবে, তুমি চাইলে দেখতে পারো। ওকে।